নমস্কার, আমি বিশ্বজিৎ পাল, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো সেই বিষয়টি হচ্ছে যে রিসেন্টলি বেঙ্গালুরুর বাসিন্দা অতুল সুভাষ 9ই ডিসেম্বর তিনি আত্মহত্যা করেছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের সাথে যুক্ত তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন, এবং তার একটি 1.5 ঘন্টার ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে, যেটা তিনি তার আত্মহত্যার পূর্বে জানিয়েছেন যে কি কারণে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তিনি জানেন যে তিনি ভুল করছেন, তার এই বয়সে তার বাবা মাকে দেখার কথা ছিল, কিন্তু তিনি কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখনই। এবং তিনি কতটা মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন, কি কারণে তিনি এরকম কঠিন সিদ্ধান্ত নিলেন, তিনি কিন্তু সমস্তটা এই ভিডিওতে প্রকাশ করেছেন। এবং তার 24 পাতার একটি সুইসাইড নোট, যেটা তার সুইসাইডের পরে পুলিশের হাতে এসেছে, সেখানেও কিন্তু কঠিন যে বাস্তবতা, আমাদের শুধু যে সেই যে দুই পরিবারের মধ্যে যে একটা বাকবিতণ্ডা ছিল তা নয়, সেখানে দেখা গেছে জুডিশিয়ারি সিস্টেম, যার কাছে তিনি একটি ন্যায় বিচারের আশায় গিয়েছিলেন, যেখানে তিনি একটি ন্যায় বিচারের আশায় গিয়েছেন, সেখানে শুধু তিনি নয়, আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় পর্যায়ের লোকেরা কিন্তু ন্যায় বিচারের আশায় সেখানে যায়। কিন্তু দেখা গেছে যে সেখানেও কোথাও একটা একতরফা রায় হয়েছে। এখানে কোথাও দেখা গেছে যে মহিলাদের ওপর কিভাবে বায়াসড এই জুডিশিয়ারি সিস্টেম, এবং আইন আমাদের সরকারের দ্বারা সংবিধান যে গঠন করা হয়েছিল সে আইনে কিভাবে রয়েছে যে সেখানে কোনো পুরুষ ন্যায় বিচারের আশাই করতে পারে না। যে এটা বলতে পারো যে রিসেন্টলি অভয়া যে কলকাতায় ঘটনা হয়েছে, সেখানেও দেখা গেছে যে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি কিন্তু ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়, এখানে একটা মেয়ে যেখানে রেপ হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল, তার কিন্তু রায় এখনো পর্যন্ত আসেনি। আগস্ট মাসের পরে, আগস্টের ঘটনা এখনো পর্যন্ত কিন্তু রায় আসেনি। সেখানে দেখা গেল যাদেরকে আর্থিক দুর্নীতির দায়েও অ্যারেস্ট করা হয়েছিল তারাও কিন্তু বের হয়ে গেলেন, উপযুক্ত প্রমাণ সিবিআই পেশ করতে পারেনি। যাই হোক, এটা তো অন্য ইনসিডেন্ট। আর এটা যে অতুল সুভাষ, সেটা ছিল তাদের ডিভোর্স ইনসিডেন্ট আর কি, ডিভোর্সের রায়। তো সেখানে যথারীতি স্ত্রীর পক্ষ থেকেই, তার যে স্ত্রীর পক্ষ থেকে, স্ত্রীর ফ্যামিলির পক্ষ থেকে এই ডিভোর্সের দাবি করা হয়েছিল এবং সেখানে আপিল করা হয়েছিল। তো সেখানে দেখা গেছে যে মামলা যে রুজু হয়ে উত্তরপ্রদেশের জোনপুরে এই পারিবারিক আদালতে এটা চলছিল, এই ডিভোর্সের মামলা চলছিল। তো সেখানে কিন্তু তাকে 40 বার যেতে হয়েছে ইতিমধ্যে। সেটা 2021 যত সম্ভব বলা হয়েছে, 2021-এর পর থেকে এতদিন পর্যন্ত, 2024 পর্যন্ত যে রায় হয়েছে, রায় শোনা যাচ্ছে যে রায় গিয়েছে তার স্ত্রীর সপক্ষে, মানে তাদের বিপক্ষে গিয়েছে। তো সেখানে কোর্টের ভূমিকা কি ছিল, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোর্ট কি করেছিল। কেননা কোর্টের উপরেও কিন্তু প্রশ্ন তুলছে তার পরিবার, এবং তিনিও কিন্তু কোর্টের উপরেও প্রশ্ন তুলেছেন। সেখানে দেখা গেছে সুভাষের ভাই তিনি কিন্তু মৃত্যুর পরে কঠিন একটা দাবি করেছেন যে তার ওপর যে নির্মম মানসিক অত্যাচার হয়েছে, তাকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই কারণে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে কিন্তু তিনি, তার ভাই, এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাই তো চলে গেছে, তার বাবা মা বলছে তাদের পুত্র তো চলে গেছে, কিন্তু ন্যায় বিচারটা যদি না হয় তাহলে কিন্তু এটা পরবর্তী সময়ে একটা খারাপ ছাপ পড়বে সমাজে। তো দেখো, এখানে মাঝে মামলা রুজু হয়েছে এই যে অতুল সুভাষের মৃত্যুর পর, সেটা 108 এবং 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে। তো সেটা মামলা চলতে থাকবে হয়তো পরবর্তীতে। কিন্তু দেখো, এখানে যে ইনসিডেন্ট ঘটেছিল, যেটা সে দাবি করেছে যে তার যে স্ত্রী নিকিতা সিংহানিয়া, তার শাশুড়ি নিশা সিংহানিয়া এবং তার শ্যালক অনুরাগ সিংহানিয়া, এবং এছাড়াও আরো কিছু ব্যক্তি, যেমন তার কাকা শ্বশুর যাকে বলা হয়, তিনিও যুক্ত ছিলেন, যদিও তিনি তার বক্তব্যে বলেছেন যে তিনি এসব কিছুই জানেন না। তো সেখানে দেখা গেছে যে তার যে পরিবার, এই যে তার যে স্ত্রীর পরিবার বারংবার কিন্তু তার কাছে একাধিকবার টাকা দাবি করেছেন। সেখানে 50 লাখ 70 লাখ এরকমও আর্থিক দাবি করা হয়েছে, যে কিনা তারা ব্যবসা করবে, বিজনেসের জন্য, যে এই সময়
বিজনেস করলে পরে লাভবান হব, এই সময় এটা যদি স্টক করে নিই তাহলে হয়তো লাভের আশা দেখা যাবে। এইভাবে কিন্তু তার কাছে আর্থিক অর্থ দাবি করা হয়েছিল বারংবার। তো সেখানে যখন সে প্রথম টাকা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই যে চাহিদা সেটা বারংবার আরো বাড়তে থাকে। সে পরবর্তীতে দিতে রাজি হয়নি এবং পুনরায় সেই টাকাটা আবারও রিটার্ন চায়। তো সেখানে দেখা যায় তার পরবর্তীতে যে এই যে কেস চলছে, এই ক্ষেত্রেও দেখা যায় যে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রুজু করা হয়েছিল, যেমন পণ চাওয়া, অস্বাভাবিক যৌনতা, তারপরে বধূ নির্যাতন এবং খুনের চেষ্টার মতন গুরুতর অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। সেখানে যে অতুল সুভাষ তিনি বলেছিলেন যে সে তার যে ভরণ পোষণের যে দাবি, যে টাকা অত দিতে পারবে না, কারণ তার স্যালারি কিন্তু 70 থেকে 80,000 টাকা ছিল, যেহেতু আইটি সেক্টরে কাজ করতো। তো তার পক্ষে কিন্তু অত টাকা দেওয়া সম্ভব না। ইতিমধ্যে তার অলরেডি অনেক অর্থ কিন্তু তার স্ত্রীর পরিবারকে দেওয়া হয়েছিল এবং দেখা গেছে দাবি করা হয়েছিল যে জাজের পক্ষ থেকে যে তারা যেন একটা অ্যামাউন্ট দিয়ে এটা ফয়সলা করে নেয়। এবং এছাড়াও এই যে মিথ্যা মামলাগুলোর কথা বললাম তারা যে লাগু করেছিলেন তার বিরুদ্ধে, এই মিথ্যা মামলাকে তুলে নেওয়ার জন্য তারা 3 কোটি টাকার উপরে দাবি করেছিলেন যে 3 কোটি টাকা দিলে এই মিথ্যা মামলাটা তারা তুলে নেবে। তো স্বাভাবিকভাবে তার পক্ষে এটা দেওয়া সম্ভব নয় এবং কোর্ট রুমেও বলেছিল তার স্ত্রীর পরিবার, স্ত্রী বলেছিল যে তুমি যদি এই টাকাটা দিতে না পারো তাহলে তোমার আত্মহত্যা করা প্রয়োজন। এবং এই কথা শুনে কোর্টের যে জাজ তিনিও এসেছিলেন। একটা অস্বাভাবিক একটা কথা না, যে কোর্টে যার কাছে আমরা সাধারণ মানুষ একটা ন্যায় বিচারের আশায় যাই, সেখানে যদি সেই লোকই, সেই ব্যক্তি যদি এইরকম তার ভাবমূর্তি থাকে, তাহলে সেটা ইম্প্যাক্ট কোন দিকে পড়ে, সেটা কি অর্থ বোঝায়, যে এটা কি বায়াসড নয়? আপনারাই ভাবুন, আপনারাই বলুন, তাহলে আপনারা কার ভরসায় যাবেন? আজকে আপনি বিপদে পড়লেন, স্বাভাবিকভাবে প্রথমে জেলা আদালতে যাবেন, আপনার মহকুমা আদালতে যাবেন, সেখানে রায় না পেলে জেলা আদালতে যাবেন, তারপরে যাবেন যে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। এবং দেখা গেল যে যত উঁচু লেভেলেই যান না কেন, সেখানে দেখা গেল এরকম স্ক্যাম। যেখানে জুডিশিয়ারি সিস্টেমের উপর আমাদের ভরসা, যেখানে ন্যায় বিচারের জন্য আমরা যেতে চাই, যে ন্যায় বিচার এখানে পাবো উপযুক্ত প্রমাণ দিয়ে, কিন্তু সেখানে কিন্তু দেখা গেছে যে তারা ব্যর্থ হয়েছে এবং জুডিশিয়ারি সিস্টেমও কোথাও দেখালো যে তারা বায়াসড। এর থেকে একটাই প্রশ্ন আসছে যে দেখুন, মেয়েদের উপরেও অত্যাচার হচ্ছে, এটা বলা ভুল যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে না, কিন্তু এই যে মেয়েদের জন্য যে আইন কানুন তৈরি হয়েছে, এটাকে কিন্তু কেউ কোনো শ্রেণীর কিছু মানুষ রয়েছে, তারা কিন্তু এটার অপব্যবহারের পথে নামতে চায় এবং এটাকে কাজে লাগিয়ে একটা পরিবারকে ধ্বংস পথে নিয়ে যায়। যেমন কি অতুল সুভাষ চলে গেল, এর ফ্যামিলিটা কি হবে এখন? যদিও তার ব্রাদার রয়েছে, কিন্তু দেখো একটা ফ্যামিলিতে যখন দুজন ইনকাম করবে তখন সেই ফ্যামিলিটা খুব ভালোভাবে চলবে। তার মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক, অর্থাৎ 34 বছর বয়স একজন ছেলের, তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন, যে কতটা মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে জুডিশিয়ারি সিস্টেমও কোথাও তার ব্যর্থতা দেখালো, যে তারা সঠিক সিদ্ধান্তটা দিতে পারেনি। সঠিক যে প্রমাণ, সঠিক যে রায়, সেটা কিন্তু তারা দিতে পারেনি। তার এই 3 বছরে প্রায় 40 বার তাকে যেতে হয়েছে সেই উত্তরপ্রদেশের জৌনপুরে এই রায়ের জন্য, কেস লড়ার জন্য। এটা এক্সপেন্সিভ ছিল এবং তার দাবি যে তার ফ্যামিলির উপরও প্রেশার আসছিল, বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল সেই তার স্ত্রীর পরিবার থেকে। তো সেখানে দেখা গেছে তাকে বলতে শোনা গেছে তার পরিবারকে শান্তি দেওয়ার জন্যই, এবং তিনিও কোথাও একটা এখানে এই ইনসিডেন্টের ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং তিনি আর এই যে টাকা পরিমাণ যে দাবি করা হয়েছে সেটাও আর দিতে ব্যর্থ, এবং তার পরিবারকে শান্তি যাতে দেয় সেই দাবি করেই তার ভিডিও মেসেজ ছিল
এবং বলেছে যে তার স্ত্রী এবং স্ত্রীর পরিবারকে কিন্তু তার মৃতদেহের সামনে যেন আসতে না দেওয়া হয় এবং তার অস্থি রেখে দিতে হবে, এবং ন্যায় বিচার যদি না হয় সেই অস্থিটি সেই আদালতের সামনে যেন কোনো ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়, এমনও কিন্তু তার দাবি রয়েছে। তো এখানে দেখো একটা হারিমাম করা একটা কথা তিনি বলেছেন, এমন একটা দুঃখ, কতটা তিনি মানসিকভাবে বিপর্যস্ত হলে, একটা লোক কতটা মানসিকভাবে বিপর্যস্ত হলে এরকম বলতে পারে। তো কোথাও আমাদের জুডিশিয়ারি সিস্টেমের উপর আমাদের সরকারেরও দৃষ্টি নিক্ষেপ করা উচিত। সরকার এটার দিকে নজর করুক যে সবাই যেন সঠিক ন্যায়টা পায়, সঠিক রায়টা পায় আদালতের পক্ষ থেকে, সেখানে সাধারণ মানুষ সঠিক রায়ের আশাতেই যায়। একে তো সেখানে গেলেও দেখা যায় যে টাকার খেলা, একাধিক অ্যাডভোকেট আছে যারা শুধুই টাকার জন্য কাজ করছে, তাদের কোনো উদ্দেশ্য নেই যে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবে তার ক্লায়েন্টকে, এরকম বায়াসড দেখা যায়। এবং সেখানে জাজই কিন্তু এরকম একটা ইনসিডেন্ট করেছে, এরকম প্রস্তাবও দিয়েছে যে টাকার মাধ্যমে দিয়ে তারা যেন এটাকে সুরাহা করে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। প্রতিনিয়ত আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। বিবাহ নামক যে সামাজিক যে কর্ম, আমাদের সকলেরই, সবাই বলে যে এটা করতেই হবে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধারা নিয়ে বিয়ে, কিন্তু দেখা যায় যে আমরা অনেক দেখার পরেও সঠিক ব্যক্তিকে, সঠিক জীবন সঙ্গীকে বাঁচতে ব্যর্থ হই। কখনো দেখা যায় যে সঠিক জীবন সঙ্গী যদি পাওয়া যায়, ব্যর্থ জীবনে হয়তো সাকসেস চলে আসে, কিন্তু সঠিক যদি না হয়, সেখানে সঠিক জীবনকে কিভাবে সেটা ধ্বংসের পথে নিয়ে যাবে সেটা কিন্তু বলাই বাহুল্য, সেটা বলার অবকাশ রাখে না, কি পর্যায়ে চলে যাবে। তার সে ভিডিওতে আমি শুনেছি, আপনারা ভিডিওটা দেখতে পেন, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে প্রতিনিয়ত, আপনারা যদি ইউটিউবে গিয়েই সার্চ করেন তো এসে যাবে। তো সেখানে কিন্তু দাবি করেছেন যে তার ছেলেকে যেন তার বাবা মায়ের কাছে দেওয়া হয়, যেন তার স্ত্রীর পরিবারের যেরকম কালচার, যেরকম শিক্ষা, তাতে তার ছেলে ভালো একটা মানুষ হতে পারবে না। তার ছেলেকে ভালো মানুষ করতে হলে তার বাবা মাকে কাছে দিতে হবে, তার বাবা মাই সুন্দরভাবে তাকে শিক্ষিত বা ভালো মানুষ তৈরি করতে হবে। যে শুধুমাত্র যে পুঁথিগত শিক্ষা দিয়ে মানুষ শিক্ষিত এমনটা কিন্তু নয়, মানুষের ভেতর থেকে সুন্দরতা নিয়ে আসতে হয়। এখানে একটা ছেলে চলে গেল তাদের এই নোংরা কাজের জন্য, টাকার লোভ, অর্থের লোভ কতটা মানুষকে পাশবিক করে তোলে। একটা মানুষের জীবনের থেকেও তাদের এই অর্থ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যারা আদালতের জজের সামনে বলতে কুণ্ঠাবোধ করে না যে আত্মহত্যা করছো না কেন। তো এই হচ্ছে ব্যাপার। এরকম ইনসিডেন্ট একটা নয়, এরকম প্রচুর হয়তো হচ্ছে, আমাদের সামনে আসছে না। আমরা চাইবো সকলেই, মেয়ে হোক ছেলে হোক, সকলেই সঠিক রায়টা যেন পায়। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় ছিল। তো আজকের ভিডিওর বিষয়টা আমি কোনোরকম গুছিয়ে কোনো স্ক্রিপ্ট তৈরি করে করিনি, যে আমি আমার যা মনে হলো, যা করা উচিত সরকারের প্রশাসনের করা উচিত, আমাদের পুলিশের উপরেও যাতে আমাদের ভরসাটা বেশি পরিমাণে বাড়ে। এই যে সিবিআই তার কি করছে, সিবিআই তো এখন বর্তমানে বলতে গেলে পশ্চিমবঙ্গের লোক সিবিআইয়ের উপর কোনো ভরসাই রাখবে না। বর্তমানে যে ইনসিডেন্ট পশ্চিমবঙ্গে হয়েছে, সেখানে যে সিবিআইয়ের ভূমিকা, একের পর এক যারা দুর্নীতিগ্রস্ত তারা ছাড়া পেয়ে যাচ্ছে, সিবিআইয়ের যে ভূমিকা, সিবিআইয়ের উপরে তো পশ্চিমবঙ্গের লোকের ভরসা উঠেই যাচ্ছে বলতে গেলে। আর ভারতের কেন্দ্র সরকারের প্রতিও দৃষ্টি নিক্ষেপ করছে যে তারাও যেন এই যে জুডিশিয়ারি সিস্টেমকে আরো শক্তিশালী করে। এরকম যেন না হয় যে তার কোনো রায়ে, কোনো আদালতের রায়ে কোনো লোকের জীবনটা চলে যায় রায়ের ভুল সিদ্ধান্তে, ভুল রায়। সঠিকটা বিচার করে সঠিকটা নিয়ে একের সময় লাগিয়ে দেয়, 3 বছর 4 বছর একটা কেস লোতে লাগিয়ে দেয়, তারপর যদি সঠিক সিদ্ধান্তটা না পাওয়া যায়, এটা কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কোনো নির্দোষ ব্যক্তির প্রাণ চলে যাওয়া এটা কিন্তু খেলা কথা নয়, এটা কোনো মজার কথা নয়। ঠিক আছে, এটা হয়তো মজা হতে পারে তার সেই পরিবারে যারা টাকার জন্য লড়ছে, টাকার জন্য, টাকা পাওয়া, অর্থের লোভে লড়ছে, কিন্তু যার চলে যাচ্ছে সে, তার ছেলে কিন্তু, তার মানুষটা কিন্তু আর ফিরে আসে না। তো এই যে জাজ যে ছিলেন, রায় দিয়েছেন বা এই যে হেসেছেন, মানে কি রকম বলার কোনো ভাষা নেই, কি রকম ব্যক্তি হতে পারেন সেই জজ, যিনি একজন ক্লায়েন্ট ব্যক্তি বলেছেন যে সুইসাইড করা উচিত, তার কথায় হাসতেও তার কুণ্ঠাবোধ করে না। তো তাকেও নজরে নিয়ে আসা উচিত। তো এই হচ্ছে বিষয় ছিল আজকের ভিডিওতে।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকলে সজাগ থাকবেন, সাবধান থাকবেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপ বুঝে শুনে নেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।